মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজকের আড্ডাটা ৭২ নম্বর বনমালী নস্কর লেনের মেসবাড়িতে বসেনি। এবারে আড্ডার স্থান এই কলকাতা শহরেরই এক অতি নগণ্য জলাশয়ের পাশে। সেখানে একটা বিশাল বড় পাকুড় গাছ আছে। তার নিচেই মাঝে মধ্যে বসে থাকতে দেখা যায় ৫ জন প্রবীণ নাগরিককে। তাঁদেরই মধ্যে একজন হলেন আমাদের স্বনামধন্য ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা। বাকি ৪ জনের পরিচয় ক্রমশ প্রকাশ্য। সন্ধে নামতে বেশি দেরি নেই, কিন্তু তাতে কি, তাদের আলোচনা যে জোরদার গতিতে এগিয়ে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বক্তা কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছিলেন। না, তস্য আমার ঊর্ধ্বতন ষোড়শতম পূর্বপুরুষ মীর ইমারত সওয়ানি নিগার। ঘনাদাকে বাধা পেয়ে থামতে হল। মেদভারে কাবু হওয়া ভবতারণ বাবু বিস্ফারিত চোখে বলে উঠলেন, আপনার পূর্বপুরুষ বলছেন, অথচ ওই মীর না পীর কি বললেন? আর মীর পীর নয়, মীর ইমারত সওয়ানি নিগার বচন রাম দাস। মীর ইমারত হলো যাকে বলে বিল্ডিং সুপারিনটেন্ডেন্ট, আর সওয়ানি নিগার মানে হলো এক বিশেষ ধরনের গুপ্তচর। অর্থাৎ আমির ওমরাহ রাজপুরুষদের না জানিয়ে গোপনে সবকিছু জরুরি খবর সংগ্রহ করে খোদ শাহেনশাহর কাছে লিখে পাঠানো যার কাজ। আপনার পূর্বপুরুষ বচনরাম দাস তখন আগ্রায় থেকে ওই কাজ করতেন? অবাক হয়ে কথাটা বললেন রামশরণবাবু। কিন্তু একটু বেসুরো বাজল শিবপদবাবুর কণ্ঠ। অবিশ্বাস আর বিদ্রুপের রেশটুকু গোপন না করে তিনি বললেন, সবই বুঝলাম, কিন্তু আপনার পূর্বপুরুষ ওই মীর ইমারত সওয়ানি নিগার বচনলাল না বচনরাম তখন আগ্রায় না থাকলে এই আমাদের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসই অন্যরকম লেখা হতো বলছেন? ঘনাদা এক অবোধ শিশুকে বোঝাতে বসার মতো করে বলতে শুরু করলেন, তাই তো বলছি, ১৬৬৬ খ্রিস্টাব্দের ১৯শে আগস্ট এই তারিখটার কথা একটু স্মরণ করুন। সারা দুনিয়ার চোখ টাটানো শহর মোগল সাম্রাজ্যের অতুলনীয় রাজধানী আগ্রায় সেদিন যেমন সকাল হয়েছিল, তেমনই নির্বিঘ্নে সন্ধে যদি নামত, যদি হঠাৎ সেই তারিখটায় আগ্রায়, না শুধু আগ্রায় কেন, সমস্ত ভারতবর্ষের আকাশে আগুনের অক্ষরে না জ্বলে উঠত, তাহলে আজ যে ইতিহাসের ধারা আমরা দেখছি তা কি অন্যরকম হতো না? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রর লেখা বিখ্যাত ঘনাদা সিরিজের গল্প আগ্রা যখন টলমল। বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র ১৯০৪ সালের ৪ঠা সেপ্টেম্বর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন ও তার মৃত্যু হয় ১৯৮৮ সালের ৩রা মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি আসের মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে তেমনই সৃষ্টি করেছেন মামা বাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। বাংলায় ইনিই প্রথম লেখেন সায়েন্স ফিকশন। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা সৃষ্টিকর্তা রূপে। শুরু হচ্ছে আগ্রা যখন টলমল। সকলে ভাবতে বসল, কি হয়েছিল ১৬৬৬ খ্রিস্টাব্দের ১৯শে অগস্ট। তাছাড়া ঘনাদার এই পূর্বপুরুষ এই আলোচনায় সামিল হলেন কি করে সেটাও জানবার বিষয় বই কি। বলা বাহুল্য, এই পঞ্চরত্নের সভায় স্বাস্থ্য থেকে সাম্রাজ্যবাদ আর বাজার দর থেকে বেদান্ত দর্শন পর্যন্ত যাবতীয় তত্ত্ব নিয়ে নানা রকমের আলোচনা হয়। এই পঞ্চরত্নের সভায় সাধারণত উপস্থিত থাকেন শিবপদবাবু, রামশরণবাবু, হরিসাধনবাবু, ভবতারণবাবু এবং ঘনাদা। আলোচনার প্রাণ অবশ্যই ঘনাদা, কারণ সকল বিষয়ে শেষ কথাটা তিনিই বলে থাকেন এবং তার কথা যখন শেষ হয় তখন আর কারোর কিছু বলবার থাকে না।
থাকলেও তার সামনে নিজের মতামত প্রকাশ করা নিরাপদ নয়। সেদিনও স্বাভাবিকভাবে সাধারণ কথাবার্তায় আলোচনাটার সূত্রপাত হয়েছিল। হরিসাধনবাবু বেশ কয়েকদিন ধরেই আসছেন না এই আড্ডায়। আজ আবার হঠাৎ তিনি এসে হাজির হয়েছেন। আমাদের যে ভুলেই গেলেন হরিসাধন বাবু, ডুব মেরেছিলেন কোথায়? আরে না না, এই এখানেই ছিলাম। এখানেই ছিলেন? অসুখ বিসুখ করেনি নিশ্চয়ই? না না, অসুখ বিসুখ নয়। তাহলে সত্যিই ডুব মেরেছিলেন বলুন? না মানে ওই একটু লেখাপড়া করছি কিছুদিন থেকে। তা কি লেখাপড়া করছেন মশাই? আপনিও তো রামশরণ বাবুর মতো ভোজন রসিক। রান্নার কোনো বই টই লিখেছেন নাকি? হ্যাঁ, বই লিখছি, তবে রান্নার নয়। ভবতারণবাবুর কৌতূহলী প্রশ্ন উড়ে এলো। তবে কিসের? হ্যাঁ, উত্তরের অপেক্ষা না করেই শিবপদবাবু বললেন, ধুর, রান্নার বই লেখা তো খুব সোজা। দেশি বিলাতি নানা বই থেকে টুকে মেরে দাও, আবার কি? না না শিবপদ, সবসময় সেরকম নাও হতে পারে। ছাড়ুন তো, ওসব রান্নার বইয়ের কাটতে আছে নাকি? আমার তো মনে হয় না। তবে আমি যা লিখছি তার কিন্তু খুব কাটতি রামশরণ বাবু। সকলের মাঝখান থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এইবারের প্রশ্নটা করলেন এই আড্ডার পঞ্চম অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের ঘনাদা। তো কি লিখছেন কি তাই শুনি না? ঐতিহাসিক উপন্যাস। শুনে সকলেই স্তম্ভিত ও নীরব। হরিসাধনবাবু হঠাৎ ইতিহাসের বই লিখছেন কেন? সেই কৈফিয়ত অবশ্য তিনি নিজেই দিলেন। ওই যে সেদিন ঐতিহাসিক উপন্যাসের কথা হচ্ছিল না, ভবতারণের ঘুম ছাড়ানোর দাওয়াইটা একবার তাই থেকে পরখ করে দেখবার স্বাদ হলো। তো তাই দেখতে গিয়েই একেবারে নেশা চেপে গেল। হলপ করে বলছি মশাই আপনাদের, ঐতিহাসিক উপন্যাসের মতো এত সুখ কিছুতে নেই। যেমন পড়ে সুখ, তেমনই লিখে সুখ। লিখতে লিখতে সময় যে কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। যা লিখি তা তো হাজার পাতার এধারে থামতেই চায় না। মনে হয় যেন নদী বয়ে চলেছে কলম দিয়ে। হরিসাধনবাবুর আবেগপূর্ণ কণ্ঠস্বর শুনে শিবপদবাবু যার পর নাই অবাক। বলেন কি হরিসাধন বাবু, হাজার পাতার ঐতিহাসিক উপন্যাস আপনি লিখে ফেলেছেন? হ্যাঁ, তবে একটা নয়, 3টে হয়ে গেছে। আর তার পরেরটা মাঝামাঝি এসে একটু আটকেছে। কেন, কলমের নদী নালা বুঝে গেছে বুঝি? ঘনাদার গলায় বিদ্রুপ। আটকেছে মানে ওই কটা নাম তারিখ কোছের খুঁটিনাটি জোগাড় করার জন্য লেখাটা বন্ধ রেখেছি কয়েকটা দিন। কিন্তু 3টে তো লেখা শেষ হয়ে গেছে, সেগুলো কোথাও আটকায়নি বুঝি? না না না, আটকাবে কেন? সব তো আগে থাকতে হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম। এই ধরুন প্রথম উপন্যাসটা, ওই বর্গী হাঙ্গামার সময়কার। তাতে প্রত্যেক পাতায় একবার করে ছিটোবার জন্যে রঘুজি ভোঁসলে আর ভাস্কররাম কোলহাটকর। আর 2 কদম যেতে না যেতেই মুবারক মঞ্জিল। বুঝেছি। তাহলে 3টে উপন্যাসই লিখে ফেলে 4টের বেলা কোথায় আটকালো? ওই একটু আগ্রা শহরে। সত্যিই তো, এত সুন্দর জায়গায় কে না আটকে যায়। নামটা মনেক জোগাড় করেছি। দিওয়ানি তান, দিওয়ানি আলা, খানি সামান, তসদিক সাজাউল, মুশরিফ, তারপর বাহারিস্তানি ঘৈরি, হেদায়তুল কোয়াই, এরম গোছের চমকে দেওয়া সব আরবি ফার্সি শব্দ। আর সেই সঙ্গে সোজা বাংলায় একটু রসুন ফোড়ন দেওয়ার মতো রোজকার বাঙালি শব্দের জায়গায় কিছু উর্দু বুকনি লিখে দেওয়া। যেমন তাড়াতাড়ির জায়গায় তুরন্ত, ভাগ্যের বদলে কিসমত, সুগন্ধের বদলে খুশবু, একটুর জায়গায় জরাসা,
বইয়ের জায়গায় কিতাব গোছের এক রাশ কথা বসিয়ে ফেলেছি। এখন আগ্রা শহরের একটু বিবরণ আর কয়েকটা তারিখ ঠিক মতো জানবার জন্যেই থমকে গেছি, বুঝলেন? বই কাগজ সেই জন্যই ঘাঁটছি। ওইগুলো পেলেই উপন্যাস আর থামবে না। ঘনাদা সব শুনে কান চুলকোতে চুলকোতে হালকা চালে জিজ্ঞাসা করলেন, তা কি নিয়ে উপন্যাস? গল্প একটা আছে তো নাকি? হ্যাঁ, আছে তো। তা শুনি, সেটা কি? ঐতিহাসিক উপন্যাসের যেমন থাকা উচিত ঠিক সেই রকম আছে। খুন, জখম, মারামারি, কাটাকাটি, তার মধ্যে অকুত ভয় নায়ক, সুন্দরী সপ্রতিভ নায়িকা, ঠিক সময় মতো দৈব্যের আবির্ভাব। কিছুই বাদ রাখিনি। তা গল্পটা কবেকার? ওই ভারত সম্রাট ঔরঙ্গজেবের জন্মদিনের কাছাকাছি সময়ে। এইবার সেই পেটেন্ট নাসিকাধ্বনি শোনা গেল। সকলেই চমকে উঠে তাকালো ঘনাদার দিকে। আবার যে কোন ব্রহ্মাস্ত্র তিনি ত্যাগ করবেন কে জানে। তা সময়টা ভালোই বেছেছেন, কিন্তু তার মান রাখতে পারবেন কি? আগ্রা আর সেই সঙ্গে সমস্ত মোগল সাম্রাজ্যের ভিত তো টিকে আছে তখনকার একটি বিশেষ তারিখে। সেটা একটু ওদিকে নড়ে গেলেই তো সমস্ত ইতিহাস চিরকালের মতো আলগা হয়ে যায়। অবশ্য সেই তারিখটায় ওই আগ্রা শহরে একটি নির্দিষ্ট মানুষ যদি উপস্থিত না থাকতেন, তাহলে ইতিহাস কোন পথে যেত কিছু বলা যায় না। হয়তো অন্যভাবেই সেই ইতিহাস লেখা হতো। মানে? জানেন না, কিন্তু সেসব আর আপনারা জানবেন কোত্থেকে? বচনরাম দাসের নামই তো আপনারা শোনেননি বোধহয়। বচনরাম দাস কে সে? আপনি জানেন ভবতারণ বাবু? আমি তো মশাই ইতিহাসে পাতিহাঁস। তারপরেই ওই আলোচনাটা ১৬৬৬ খ্রিস্টাব্দের ১৯শে অগস্ট এই তারিখটার তাৎপর্য বোঝার চেষ্টায় এসে থেমেছে। শিবপদবাবু একটু ভেবে বললেন, ১৬৬৬ খ্রিস্টাব্দের ১৯শে আগস্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। সেদিনই শিবাজি আগ্রা থেকে পালিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই তারিখেই। মনেই পড়ছিল না এতক্ষণ, অথচ খাতায় আমি টুকে রেখেছি তারিখটা, উপন্যাসে কোথাও একটা জায়গা মতো সুবিধা মাফিক লাগিয়ে দেব বলে। কারণ ছাড়াই কোথাও একটা জায়গা মতো লাগিয়ে দেবেন ভেবেছিলেন তারিখটা? কেন? লাগিয়ে দেওয়া কি অন্যায় হবে? হ্যাঁ হবে। তলোয়ার দিয়ে কুটনো কোটা যেমন অন্যায়, যেমন অন্যায় কামান দিয়ে মশা মারা, চন্দন কাঠ দিয়ে চুলো ধরানো, মুক্তো দিয়ে মার্বেল খেলা, এটাও তেমনি অন্যায়। সবাই হতভম্ব। হরিসাধনবাবু তো অপরাধটা ঠিক না বুঝেও লজ্জায় মাথা নিচু করে আছেন। প্রথম সাহস সঞ্চয় করে শিবপদবাবুই মুখ খুললেন। তারিখটা ভারতের ইতিহাসে ভুলবার নয় জানি, কিন্তু তারিখের সঙ্গে আপনার সেই পূর্বপুরুষ বচনরামের সম্বন্ধটা কি? আছে বলেই বলছি। হ্যাঁ, সে তো বললেন, কিন্তু তখন আগ্রায় না থাকলে কি ও তারিখটা পাজি থেকে বাদ যেত, নাকি শিবাজি আগ্রা থেকে পালাতেন না? শিবপদবাবু তার কথার শেষে এই হুলটুকু না রেখে পারলেন না। এদিকে হুলের বদলে ছোবলি বুঝিয়ে আসে ঘনাদার দিক থেকে, কিন্তু তিনি অপ্রত্যাশিত উদারতায় সকলকে অবাক করে দিলেন। না, ও তারিখ পাঁজি থেকে বাদ যেত না, আর শিবাজিও আগ্রা থেকে ঠিকই পালাতেন। কিন্তু এদিকে গুপ্তচরদের পাঠানো ভুয়ো খবরে আলমগীরের মাথা খারাপ হওয়ার জোগাড় হতো না। ফৌজদার আলী কুলি আর তার অনুচরেরা বারবার দিনে দুপুরে ভূত দেখতেন না। সুরাটের বৈদ্য কুলতিলক দ্বিজোত্তম নাভা একটা আশ্চর্য গল্প কাউকে শোনাতেন না। আর সেদিনের জন্য মোগল সাম্রাজ্য অত তাড়াতাড়ি বোধহয় ধ্বংস হতো না। ভবতারণবাবু অবিশ্বাসী গলায় বললেন,
এত কিছু সব হতে পারিনি শুধু ওই তারিখে আপনার পূর্বপুরুষ বচনরাম আগ্রায় হাজির ছিলেন বলে। তিনি থাকায় হয়েছেটা কি? হয়েছে অনেক কিছু। আগ্রা থেকে শিবাজি কি করে রাজগড় পৌঁছেছিলেন সেটা নিয়ে ঐতিহাসিকরা হিমশিম খেয়েছেন। 1666-র 12ই সেপ্টেম্বর, না তারও 2 মাস পরে 11ই নভেম্বর তিনি রাজগড়ে ফিরেছেন, তাই সঠিক বলা সম্ভব হয়নি। ঔরঙ্গাবাদ থেকে এক গুপ্তচর খুফিয়া নবিশ হিসেবে দিল্লিতে যে চিঠি পাঠিয়েছে তার খবরের সঙ্গে বহু ঐতিহাসিক বিবরণের কোনো সামঞ্জস্য নেই। শিবাজি কিভাবে তার মোগল দুশমনদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন স্কুলের বইতেও তার উল্লেখ মিলবে। পূজার নৈবেদ্যের নামে পাঠানো মিষ্টির ঝুড়ির মধ্যে লুকিয়েই তিনি আর তার ছেলে সম্ভাজি পাহারাদারদের এড়িয়ে তার বন্দি শিবিরের বাইরে যান ঠিকই, কিন্তু তারপর কি করেছিলেন তিনি? কোন পথে রওনা হয়েছিলেন নিজের রাজ্যের দিকে? কোন পথে? ঘনাদা সে কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করলেন না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলে চলেছেন, বাকিদেরও কোনো উপায় নেই, অবাক হয়ে শোনা ছাড়া। শহরের কোতোয়াল ছিলেন সিদ্দি ফুলাদ। তিনি কামান বন্দুক নিয়ে এক বিরাট বাহিনীকে পাহারায় রাখবার ব্যবস্থা করেছিলেন বন্দিশালার আশেপাশে। তা সত্ত্বেও পালিয়ে শিবাজি হঠাৎ অমন নিশ্চিহ্ন হয়ে গেলেন কি করে? শিবাজির পালানোর খবর জানাজানি হয়েছিল প্রায় 14 ঘন্টা পরে। এই 14 ঘন্টা সময় হাতে পেয়েই শিবাজি কিন্তু যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। খবর পাওয়া মাত্র ঔরঙ্গজেব এক মুহূর্ত সময় নষ্ট করেননি। আগ্রার সবচেয়ে সেরা ঘোড়ায় চড়ে ওস্তাদ সওয়ারেরা দিক বিদিকে ঝড়ের বেগে ছুটে গেছে শিবাজির সব পালাবার রাস্তা বন্ধ করবার নির্দেশ জানাতে। ঔরঙ্গজেবের সঙ্গে কূটনৈতিক আলোচনার লোক দেখিয়ে শিবাজিকে আগ্রায় ডেকে আনা হয়েছিল। তার কোন পথে তিনি নিজের রাজ্যে ফিরতে পারবেন তা জানা ছিল মোগল সম্রাটের। পূর্ব অভিজ্ঞতা থেকে জানা যায় মালোয়া খান্ডেশের ভেতর দিয়ে শিবাজির দক্ষিণ দিকে যাবার সম্ভাবনা বেশি। সেদিকে সমস্ত ফৌজদারদের সতর্ক করে দেওয়ার ব্যবস্থা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব। তবু শিবাজিকে ধরা সম্ভব হয়নি। প্রথমে উড়ো খবর এসেছিল মথুরা থেকে। ঔরঙ্গজেব সে খবর বিশ্বাস করতে পারেননি। শিবাজিকে নাকি সন্ন্যাসীর বেশে দেখা গেছে একদিন মথুরা, আগ্রার উত্তরে। শিবাজির কি ভীমরতি ধরেছে যে ঔরঙ্গজেবের সিপাহীরা পাগলের মতো তার সন্ধান করছে জেনেও দক্ষিণে নিজের রাজ্যের দিকে না ছুটে উত্তরে রওনা হবেন? প্রথমে খবরটায় বিশ্বাস না হলেও পরে এটা যে শিবাজির একটা সূক্ষ্ম চাতুরি বলেই সন্দেহ হয়েছে। সবাই যখন দক্ষিণ দিকে তাকে ধরার জন্য ওত পেতে আছে, তখন উত্তরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শিবাজির ফন্দি যে এই রকম কিছু হতে পারে তার প্রমাণও যেন পাওয়া গেছে। উত্তর নয়, এবার পূর্বাঞ্চল থেকে। শিবাজিকে ছদ্মবেশে এলাহাবাদে দেখা গেছে বলে লিখে পাঠিয়েছে এক হরকরা। বারাণসী ধামে গঙ্গার ঘাটে একদিন সকালে শোরগোল উঠেছে যে শিবাজি ধরা পড়েছেন। খবরটা সত্যি নয় জানা গেছে তারপর। গয়া, এমনকি সুদূর পুরী থেকেও শিবাজিকে স্বচক্ষে দেখার খবর লিখে জানিয়েছে অনেকে, কিন্তু ওই পর্যন্ত। শিবাজি যেন ভোজবাজিতে নানান জায়গায় হঠাৎ দেখা দিয়ে আবার শূন্যে মিলিয়ে গিয়েছিলেন। ওদিকে আবার ঔরঙ্গাবাদ থেকে এক খুফিয়া নবিশের যে গোপন চিঠি 1666-র 14ই নভেম্বর দিল্লি এসে পৌঁছেছে,
তাতে আগ্রা থেকে পালাবার 25 দিন বাদেই শিবাজি রাজগড়ে পৌঁছে গেছেন বলে খবর দেয়া হয়েছে। মথুরা, ইলাহাবাদ, বারাণসী, গয়া, পুরী হয়ে গন্ডোয়ানা, হায়দ্রাবাদ ও বিজাপুরের পথে 3 রাত্রি ঘোড়া চালিয়েও তো 25 দিনে আগ্রা থেকে মধ্যপ্রদেশের রাজগড়ে পৌঁছানো অসম্ভব। আগ্রা থেকে রাজগড় পর্যন্ত নাকের সোজা উড়ে যেতেই 670 মাইল। কিন্তু উড়ে না গেলে সোজা একমুখ হয়ে তো চলা যায় না। রাস্তায় পাহাড়, পর্বত, জঙ্গল আছে, আছে বহু নদী পার হওয়ার ঝামেলা। তার উপর মোগল প্রহরীদের দৃষ্টি এড়াতে জানা সুগম পথ ছেড়ে দুর্গম ঘুরের পথে যাওয়ার প্রয়োজন। সরল রেখায় যা 670 মাইল, আসলে তা 1000 মাইলের ওপরে গিয়ে দাঁড়ায়। আর মথুরা, বারাণসী, গয়াপুরীর রাস্তায় তো কমপক্ষে কয়েক হাজার মাইল। শিবাজি কোন পথে রাজগড়ে গেছেন তাহলে? আওরঙ্গাবাদের গুপ্তচরের খবর যদি ঠিক হয়, তাহলে কাশী, ইলাহাবাদ, পুরী হয়ে 25 দিনে তার রাজধানীতে পৌঁছনো অসম্ভব। এই পথে যদি না গিয়ে থাকেন, তাহলে অত জায়গা থেকে শিবাজিকে অত লোকের দেখার গুজব ওঠে কি করে? সব গুজবই তো আজগুবি বলে উড়িয়ে দেওয়া যায় না। অন্তত নির্ভরযোগ্য কয়েকটি খবরের উৎস আছে, যেমন খাফি খাঁ সুরাটের যে ব্রাহ্মণ চিকিৎসকের কথা লিখেছেন, তার বিবরণ অবিশ্বাস করবার নয়। তাই নাকি? তা কে সেই ব্রাহ্মণ চিকিৎসক? শুরুতেই বলেছিলাম তার কথা, আচার্য নাভা। সুরাটে তাঁর বিরাট জমকালো প্রাসাদ গোছের বাড়ি ছিল। তবে আশ্চর্য ব্যাপার এই যে সে বাড়ি তিনি নিজের চিকিৎসার উপার্জনে তৈরি করেননি, অন্তত তিনি তাই বলেন। একবার তীর্থ করতে তিনি কাশী গিয়েছিলেন, তখন আশ্বিনের শেষ। একদিন ভোরবেলা অন্ধকার থাকতে গঙ্গায় তিনি স্নান পূজা পাঠ করতে নেমেছেন হরিশ্চন্দ্রের ঘাটে। ঘাট তখন নির্জন। মাথায় পাগড়ি আর গায়ে মুড়ি দিয়ে চাদর জড়ানো একটি লোক হঠাৎ তাঁর কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি ব্রাহ্মণ? হ্যাঁ। লোকটি কোমরের একটি থলি খুলে এক মুঠো মণিমুক্তা, আশরফি আর হুন তাঁর হাতে ভরে দিয়ে বললেন, শিগগির আমায় তর্পণ করেন। নাভা অবাক হয়ে গিয়েছিলেন। সেই ধনসম্পদ নিজের কাপড়ে বেঁধে অপরিচিত লোকটিকে গঙ্গা তীরে তর্পণ করাতে বসলেন। তর্পণ করতে করতেই আশপাশেই কোথাও একটা শোরগোল শোনা গেল। নাভা যদিও সেটায় খুব একটা গুরুত্ব দেননি, লোকটি হঠাৎ নাভার কোষাকুষি কমণ্ডলু নিজের কাছে টেনে নিয়ে চাপা গলায় বলল, এবারে আমি আপনাকে তর্পণ করাচ্ছি, ভক্তি ভরে হাত জোর করে বসুন। হতভম্ব হয়ে নাভা তাই করলেন। এদিকে ঘাটের ওপরে খোলা তলোয়ার হাতে নগররক্ষী সেপাই আর মহল্লার দারোগাকে এবার দেখা গেছে। তারা নিচে নামতে শুরু করল। অজানা লোকটি তার আগেই গায়ের চাদরটা খুলে ফেলেছে। নাভা দেখলেন তার গলাতেও উপবীত জড়ানো। ডান কাঁধে সেই উপবীত আর উত্তরীয় রেখে দক্ষিণ মুখ হয়ে বসে মাটিতে বাঁ হাঁটু রেখে ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মূল দিয়ে এক অঞ্জলি জল নিয়ে তিনি তখন বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে মন্ত্র পাঠ করছেন। ওং যমায় ধর্মরাজায় মৃত্যবিচন্তকায় চ वैवश्वताय कालाय सर्वभूतखराय च औरुष्यराय दमाय नीलाय परमष्ठिने বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ। সেপাই আর দারোগা ঘাটের নিচে এসে দাঁড়িয়ে দুজনকেই লক্ষ্য করেছে কিছুক্ষণ। অজানা লোকটি তখন নমতর্পণ সেরে পিতৃ আবাহন শুরু করেছে।
ওং শান্তানি বিমবসন্তসমী ধীমহি। মন্ত্র পাঠের মাঝখানে অধৈর্য হয়ে মহল্লার দারোগা আচার্য নাভাকে জিজ্ঞেস করলো, আচার্য মশাই, আপনি এখানে কতক্ষণ আছেন? তা প্রায় বিকেল থেকেই রয়েছি। কেন বলুন তো? আপনি কিছুক্ষণ আগে এখানে কাউকে আসতে দেখেছেন? কিছুক্ষণ আগে? কই, না তো। আপনি ঠিক বলছেন তো আচার্য মশাই? এখানে আমি এবং ওই ব্যক্তি ছাড়া কেউ নেই। আমরা পবিত্র তর্পণ মন্ত্র জপ করছি কিছুক্ষণ ধরে। না, সন্দেহজনক কাউকে তো দেখিনি। বেশ। অগত্যা দারোগা সেপাইদেরকে নিয়ে চলে যেতে বাধ্য হল। অজানা লোকটা তাদের দিকে তাকিয়েও দেখল। আচার্য নাভা নিজের জায়গায় এসে বসলেন। একটু একটু করে সন্দেহ দানা বাঁধছে তার মনে। এ কে? একসময় প্রশ্ন করে বসলেন, কে আপনি? আপনার পিতৃ আবাহনের মন্ত্রপাঠ শুনে বুঝলাম আপনি ঋগ্বেদী কি যজুর্বেদী ব্রাহ্মণ, কিন্তু চেহারা আপনার ক্ষত্রিয়ের মতো। অনুগ্রহ করে জানাবেন আপনি কে? আমার মুখে নাই শুনলেন, আমি কে তা হয়তো অচিরেই জানতে পারবেন। কথাটা বলেই লোকটা উঠে দাঁড়ালো, বিশাল চেহারা নিয়ে নামলো গঙ্গার বুকে। তারপর আর সে উঠে এলো না। পরে অবশ্য একটা কালো মাথা ভোরের অস্পষ্ট আলোয় ভেসে উঠেছিল বহু দূরে গঙ্গার স্রোতের প্রায় মাঝামাঝি। সেই লোকটিই হবে নিশ্চয়ই। ব্রাহ্মণ নিজের পূজাপাঠ সেরে ঘাটের ওপর উঠেই সেখানে সমবেত উত্তেজিত জনতার কাছে কিছুক্ষণ আগেকার শোরগোলের কথা জানতে পেরেছিলেন। খানিক আগে স্বয়ং শিবাজিই নাকি এই মহল্লায় মোগল সিপাহীদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে পালিয়ে গেছেন। অকাতরে অত মণিমুক্ত দান করায় অজানা লোকটিকে শিবাজি বলেই বিশ্বাস হয়েছে নাভার। সেই সঙ্গে একটু ধোঁকাও লেগেছে তর্পণের বিশুদ্ধ মন্ত্র আবৃত্তিতে। শিবাজি সারা জীবন শস্ত্র নিয়েই লড়াই করতে করতে এমন শাস্ত্র শেখবার সময় পেলেন কখন? ঘনাদা একটু থামলেন। সুযোগ বুঝে শিবপদবাবু জিজ্ঞাসা করলেন, মাফ করবেন, খাফি খাঁর বিবরণ আমিও এক সময় পড়েছি, কিন্তু আপনি যা শোনালেন তার সঙ্গে খাফি খাঁর বিবরণের মিল তো বেশি নেই। না থাকাই স্বাভাবিক। খাফি খাঁর বিবরণী যে বেঠিক। তিনি লিখে গেছেন নাভা কাশীতে এক ব্রাহ্মণের শিষ্য হয়েছিলেন। সেই ব্রাহ্মণ গুরুর কাছে কিন্তু তিনি পেট ভরে খেতে পেতেন না। খাফি খাঁ তারপর লিখে গেছেন যে শিবাজি নাভার হাতের মুঠোয় ধনরত্ন ভরে দেওয়ার পর তাঁরই অনুরোধে নাভা শিবাজিকে কামানো, স্নান ইত্যাদি করাতে শুরু করে। কিন্তু হিন্দু আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ পুরোহিত যজমানের চুলদাড়ি কাটেন না, এটা জানা আছে নিশ্চয়ই। সে বিবরণ আপনি শুধু পড়েছেন? শুধু সুরাটের ব্রাহ্মণ চিকিৎসক নাভার বিবরণী নয়, শিবাজি যে ঘোরানো পথে নিজের রাজ্যে ফিরেছিলেন তার অন্য জোরালো প্রমাণও আছে। ভবতারণবাবু আর ধৈর্য রাখতে পারছিলেন না। কিন্তু আপনি আপনার সেই পূর্বপুরুষের গল্পটা বলবেন না? এইবার বলবো। শিবাজি পালানোর দিন কয়েক আগেকার কথা। শহর কোতোয়াল সিদ্দি ফুলাদের বাড়ি এসেছিল মীর ইমার, মানে আমার সেই পূর্বপুরুষ বচনরাম। একটা জরুরি তলব পেয়ে সিদ্দি ফুলাদ কটা বিশ্বাসী ও চৌখস হালালখোর অর্থাৎ ময়লা সাফ করার মেথর চেয়েছেন মীর ইমারতের কাছে। শহর কোতোয়ালের সামান্য কটা ঝাড়ুদারের জন্য মীর ইমারকে ডাকার কারণ আছে। প্রত্যেক মহল্লায় বাড়িঘর সাফ করার ঝাড়ুদাররাই তো ছিল কোতোয়ালের চর। কোন মহল্লায় কার বাড়ির জন্য হালালখোর দরকার? মীর ইমারের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠেছে।
শহর কোতোয়াল অন্য কারোর এই বেয়াদপি সহ্য করেন না, কিন্তু মীর ইমারকে তিনি একটু অন্য চোখে দেখেন। তার প্রতি গোপন একটা কৃতজ্ঞতা আছে সিদ্দি ফুলাদের। বচন রাম, হাসবার কি আছে এতে? রাম সিং এর বাড়ি হালালখোর দরকার হয় না? হবে না কেন কোতোয়াল সাহেব? তবে রাম সিং বাহাদুরের জন্য তো নয়। হালালখোর কার জন্য লাগাতে হচ্ছে তা তো জানি। ওই সামান্য একটা নিংটিকে সামলাতে এত হাসফাস দেখলাম তো, তাই একটু হাসি পাচ্ছে। নিংটি যাকে বলছো সে যে কি জিনিস তাহলে জানো না বচন রাম। ওই নেংটির দাপটে সমস্ত দক্ষিণ ভারতে থরহরিকম্প লেগেছিল। হ্যাঁ, বিজাপুর রাজ্য যায় যায় চাঁদ্রেল সব মোগল সেনাপতিরা নাকের জলে চোখের জলে হয়েছে এই শিবাজির রণকৌশলে। ওকে তাই অনেক ফন্দি করে মিথ্যে টোপ দেখিয়ে আগ্রা এনে পোড়া হয়েছে। একবার এখান থেকে ছাড়া পেলে ও কি সর্বনাশ করতে পারে কেউ জানে না। ওই একরত্তি মানুষটার মধ্যে এত দুশ্মনী? হ্যাঁ, আরে আমারই মতো তো খয়া পাতলা মাঝারি মাপের চেহারা। তুমি কোথায় দেখলে শিবাজিকে? দেখেছি ওই আগ্রায় যেদিন প্রথম আসে সেই দিনই। শাহেনশাহ যাকে মুখের একটা কথায় সম্ভাষণ করবার যোগ্য মনে করেন না, সেই তুচ্ছ একটা মানুষকে অত ভয় করবার কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। আর তাকে কিনা আটকে রাখার এত তোড়জোড়, তাই আমার একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ বচন রাম। শিবাজির স্তিল যে ঠিক মতো হয়নি তা তাকে তাচ্ছিল্য দেখাবার জন্য নয়। তবে কি সম্মান দেখাবার জন্যে? হ্যাঁ, সম্মান দেখাবার উদ্দেশ্যই ছিল, কিন্তু তারিখটাই গোলমাল করে দিয়েছে। দিনটা কি ছিল এখন আশা করি মনে পড়েছে। শিবাজি যেদিন আগ্রা এসে ঢুকলেন, শাহানশাহের সেই দিনই 50-এর জন্মদিন। শহরের কারো মাথায় আর কোনো চিন্তা কি আছে তখন? বচনরাম চুপ করে রইলেন, আর মৌনতা সম্মতির লক্ষণ। শোনো বচনরাম, ও চুহা নয়, পাহাড়ি চিতা। ও নিজের এলাকায় পাহাড়ে জঙ্গলে ও মোগল শেরকেও ঘায়েল করে। হ্যাঁ, শায়েস্তা খাঁ শিক্ষাটাই মনে করো না। পুনায় ভোঁসলে পরিবারের নিজেদের মোকামে শায়েস্তা খাঁ তার লোক লস্কর হারেম শুদ্ধ নিয়ে আছে। তার নিজের সৈন্যবাহিনী তো আছেই, তার উপর যশবন্ত সিং এর 10,000 জওয়ান। এই সব হেলায় তুচ্ছ করে শিবাজি 400 বাছাই করা অনুচরের মধ্যে মাত্র 200 জনকে নিয়ে শায়েস্তা খাঁর হারেমের ভেতর পর্যন্ত ঢুকে সব লন্ডভন্ড করে শায়েস্তা খাঁর বুড়ো আঙুল কেটে নিয়ে আসে। না বচন রাম, শিবাজি হেলা ফেলা করবার লোক নয়, তা আলমগীর ভালো করেই জানেন। তিনি দরবারে ওকে যে একটু অগ্রাহ্য করেছেন সে শুধু পরীক্ষা করবার জন্যে। তাতে ওরকম হাত পা ছুঁড়ে চেঁচিয়ে সম্রাটের আর তাঁর দরবারের অপমান করা কি শিবাজির উচিত ছিল? ও হ্যাঁ, তাও তো বটে। শিবাজি তো খুব চেঁচামেচি করছিলেন ওই দরবারের মধ্যেই। চেঁচামেচি নয়, তাকে বলে কেলেঙ্কারি। সম্রাটের কাছে কোনো অভ্যর্থনা না পেয়ে পেছনের সারিতে দাঁড়িয়ে শিবাজি যেই শুনলেন কুমার রাম সিং এর কাছে যে সেটা 5000ই মনসবদারের সারি, তৎক্ষণাৎ তিনি চেঁচিয়ে উঠলেন, কি আমার খাতির? এই আমার ছেলে আগ্রা না এসেই 5000ই মনসবদারি পেয়েছে। আমার কাছে যে চাকরি করে সেই নেতাজিও 5000ই, আর আমি পাহাড় জঙ্গল ভেঙে আগ্রা এসেছি এই সম্মান পেতে। শিবাজির সামনে দাঁড়িয়েছিল যশবন্ত সিং আর প্রধান ওয়াজির জাফর খাঁ। সম্রাটের কাছে তারাও যখন খিলাত পেল শিবাজিকে বাদ দিয়ে, তখন শিবাজির চোখ দিয়ে যেন আগুন ছিটচ্ছে। সম্রাটের পর্যন্ত তার নজরে পড়েছে তখন। কুমার রাম সিংকে তিনি পাঠালেন শিবাজি অমন অস্থির কেন জানতে। শিবাজি যা মুখে আসে তাই বলে বিক্ষোভ জানিয়ে মনসবদারি ছেড়ে দিয়ে এবার যা করেছে, বাবর শাহের আমল থেকে মোগল রাজত্বে তা দিল্লি কি আগ্রা কোথাও কেউ করতে সাহস করেনি। শিবাজি সিংহাসনের দিকে পেছন ফিরে কটকট করে বাইরে বেরিয়ে গেছে। কুমার রাম সিং সন্ত্রস্ত হয়ে তাকে হাতে ধরে ফেরাতে চেষ্টা করেছেন,
কিন্তু শিবাজি সজোরে হাত ছিনিয়ে নিয়ে একটা থামের পেছনে গিয়ে সেই যে বসেছে, শত অনুনয় বিনয়েও আর ওঠেনি। শাহেনশাহকে তো এত কিছু বলা যায় না। তাকে এবার বোঝানো হয়েছে যে দারুণ গরমে মারাঠা সর্দার বেহুঁশ হয়ে পড়েছে। ও, এত কাণ্ড! আসলে দরবারের বাইরে তো ঠিক আমরা খবর পাইনি। সত্য মিথ্যে হরেক রকম গুজব আমাদের কানে এসেছে। সত্যিই যা হয়েছে তাতে শাহেনশাহ তো রাগ করতেই পারেন। তাই বুঝি আপনার উপর হুকুম হয়েছিল শিবাজিকে কিল্লাদার রাদান্দাজ খাঁর হাতে তুলে দেবার? কে কে বললে তোমায় এ কথা? এই সমস্ত মিথ্যা কথা। হ্যাঁ, তা তো হতেই পারে। বাজারে কত রকম বাজে গুজবই তো রটে। এও রটেছে যে রাদান্দাজ খাঁর জিম্মায় কেল্লার ভেতরে পাঠানো মানেই হলো একেবারে শেষ করে দেওয়া। ওই রাদান্দাজ খাঁ নাকি পিশাচদেরও হার মানায় শয়তানিতে আর নিষ্ঠুরতায়। তবে সত্যি মিথ্যে জানি না। তার জিম্মায় শিবাজিকে পাঠানোর খবর পেয়ে কুমার রাম সিং নাকি শাহেনশাহর কাছে শিবাজিকে খুন করার অনুমতি চেয়েছে। এদিকে আবার নাকি নতুন ফন্দি হয়েছে শিবাজিকে শেষ করবার। ওদিকে আবার ওই ভারতের পশ্চিম সীমান্তে ইউসুফজাই আর আফ্রিদি বিদ্রোহীদের শায়েস্তা করবার জন্যে কুমার রাম সিংয়ের সঙ্গে শিবাজিকে পাঠাবার মতলব হয়েছে। ঠিক হয়েছে যে এবারও কাবুলের পথে আগুসার বাহিনীতে থাকবে সেই রাদান্দাজ খাঁ। রাস্তাতেই হঠাৎ দুশ্মনদের আক্রমণের নাম করে শিবাজিকে যাতে খতম করে ফেলা যায় ওই কুমার রাম সিংয়ের জন্যে, সেই ফন্দিও নাকি কাজে লাগানো যায়নি। এই সব গুজব আগ্রায় রটে তুমি বলছো? তা না হলে আমি আর কোত্থেকে জানবো কোতোয়াল সাহেব? হালালখোর ২-৪ নকরির দায়ে সবসময় যাওয়া আসা করে, তাদের কাছেই কখনো সখনো ওই উড়ো গুজব শুনি আর কি। সিদ্দি ফুলাদ কি যেন ভেবে নিয়ে আবার সহজ হয়ে বললেন, এ ধরনের খবর পেলে আমায় জানিও, আর গিয়েই ভালো দেখে ২জন হালালখোর পাঠিয়ে দেবে। জো হুকুম কোতোয়াল সাহেব। বলে সেলাম ঠুকে বেরিয়ে গেল বচনরাম। বচনরামের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেননি সিদ্দি ফুলাদ। সে চলে যেতেই এক সেপাইকে পাঠালেন কটরাই পচার নামে এক বাজারের দারোগাকে তলব দিতে। বচনরাম ওই কাপড়ের বাজারের একটি বাড়িতেই থাকে। দারোগা এলে সিদ্দি ফুলাদ তাকে নির্দেশ দিলেন 2 দিন তাকে নজরবন্দি রেখে 3য় দিনেই বচনরামকে ভোরবেলায় যেন কয়েদ করা হয়। এই ছিল সিদ্দি ফুলাদের হুকুম। এ হুকুম দেবার আগে সামান্য একটু দ্বিধা জয় করতে হয়েছে সিদ্দি ফুলাদকে। একটা ঋণের জন্যেই বচনরামের অনেক কিছু এ পর্যন্ত সহ্য করেছেন সিদ্দি ফুলাদ। তাকে একটু আশকারাই দিয়েছেন বলা যায়, কিন্তু এবার দাঁড়ি না টানলেই নয়। বচনরাম মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ক্রমশ। তাছাড়া বচনরাম তাঁর আশাতীত উপকার যদি একদিন করেও থাকে, সিদ্দি ফুলাদও তার প্রতিদান দিয়েছেন তাকে মিরি ইমারত মানে বিল্ডিং সুপারিনটেন্ডেন্টের কাজ পাইয়ে দিয়ে। খাঁটি সুন্নি ছাড়া শিয়ারাও সহজে যা পায় না, বিধর্মী হয়ে সেই কাজ কি যথেষ্ট নয়? তাইতেই শোধবোধ হয়ে গেছে অনেক আগে। সুতরাং এখন আর বিবেকের খোঁচা থাকা উচিত নয়। বিশেষ করে সাম্রাজ্যের খাতিরে এসব সন্দেহজনক মানুষের উচিত ব্যবস্থা করতে তিনি বাধ্য। ঘনাদা দম নেওয়ার জন্য থামলেন। সুযোগ বুঝে শিবপদবাবু জিজ্ঞাসা করলেন, কিরকম ঋণ যার জন্য এতটা ভাবতে হচ্ছে সিদ্দি ফুলাদকে? ঋণটা ছোটখাটো নয়। বচনরাম না থাকলে তাঁর নয়নের মণি একমাত্র মেয়েকে তিনি আর জীবনে পেতেন না। আর তাহলে আগ্রায় এসে এই এত বড় উঁচু পদে জায়গা করে নেওয়া কি তার ভাগ্যে থাকতো? সে কথা শুনে শিবপদবাবু ফ্যাল করে তাকিয়ে রইলেন। ঘনাদা বলতে লাগলেন, সে প্রায় বহু বছর আগের কথা। কচ্ছ উপসাগরের মান্দভী বন্দর থেকে দারোগাগিরি ছেড়ে স্ত্রী কন্যা নিয়ে আসছেন আগ্রায়। সিদ্দিদের ওপরেই ছিল পশ্চিম সমুদ্রের নৌবাহিনীর ভার।
সিদ্দি ফুলাদের কিন্তু উচ্চাশা ছিল জল ছেড়ে ডাঙার উচ্চ পদে উঠবার। তাই তিনি চলেছিলেন আগ্রায়। রাজপুতানার মরুভূমির মধ্যে দিয়ে পথ, 14 আনা পথ তখন পার হয়ে এসেছে। হিন্দৌন ছাড়িয়ে আর প্রায় 25 ক্রোশ যেতে পারলেই আগ্রা। সেখানেই মরুভূমির বালিয়াড়ির মাঝে এক রাতে ডাকাতের দল তাদের আক্রমণ করে। মরুভূমির ধুলোবালির ঝড় সে সময় যেন ঈশ্বরের দয়াতেই না উঠলে ধনসম্পদ, মানুষজন কিছুই বা কেউই রক্ষা পেত না নিশ্চয়। ঝড়ই সিদ্দি ফুলাদের দলকে সাহায্য করেছে। প্রচণ্ড বালু ঝড়ের মধ্যে ডাকাতের দল আর তাদের শিকারদের দুরবস্থা একই হয়েছে। কে কোথায় যে ছিটকে গেছে কেউ জানে না। ঝড় থামবার পর চোখ মেলে চাইবার মতো অবস্থা হলে সিদ্দি ফুলাদ দেখলেন তার মেয়ে নিখোঁজ। উদ্ভ্রান্তের মতো সিদ্দি ফুলাদ কয়েকজন বিশ্বস্ত অনুচর নিয়ে মরুভূমির মধ্যে কন্যার সন্ধান করে ফেরেন, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই, না তার না দস্যু দলের কারো। এতক্ষণ ধরে অবাক হয়ে শুনছিলেন সভার বাকি 4 জন। হরিসাধনবাবু ঢোক গিলে বললেন, মেয়েকে খুঁজে পাইনি? তারপর অপেক্ষা করুন, এইবার তো গল্পে নায়কের আবির্ভাব হবে। পরদিন ভোরবেলা একজন ঘোড়সওয়ারকে দেখতে পাওয়া গেল। ঘোড়া থামিয়ে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে নিচের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তাকে দেখে সবাই চিৎকার করে উঠল, কিন্তু সে লোক পালালো না। যেমন ছিল তেমনই স্থিরভাবেই সে ঘোড়ার ওপর বসে রইল। সিদ্দি ফুলাদ আর তার অনুচরেরা ঘোড়া ছুটিয়ে নিয়ে তাকে ঘিরে ধরল। এবার ডাকুটার ব্যবহার সত্যি তার অদ্ভুত লেগেছে। ফুলাদ সাহেব ঘোড়া চেনেন। ডাকুটার ঘোড়া দেখেই তিনি বুঝেছেন দূর থেকে যখন তাদের সাড়া সে পেয়েছিল, ইচ্ছে করলে তখনই সে নিজের ঘোড়া ছুটিয়ে পালাতে পারত। তার ঘোড়ার নাগাল ধরা সিদ্দি ফুলাদের দলের কোনো ঘোড়ার সাধ্যে কুলোতো না। তবু লোকটা পালাবার চেষ্টা তো করেইনি, এমনকি তার অনুচরদের ঝাঁপিয়ে পড়বার উপক্রম করতে দেখেও কোমরের খাপবন্দি তলোয়ারের হাতলে পর্যন্ত হাত বাড়ায়নি। কে? খুব তোমার সাহস না? ভেবেছ সাহস দেখেই আমরা চিনতে ভুল করব? অন্যায় যে করে সেই ভয় পায়, অন্যায় যে করে না তার ভয়ও নেই। এ তো সম্রাট আকবরের সভাসদ ফৈজির প্রাণের বন্ধু মোল্লা নুরির বিরল কবিতার পংক্তি। এসব তুমি জানলে কি করে? সে লোক হালকা হেসে চুপ করে গেল। না 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 না, তুমি দস্যু দলের কেউ নও। কে তাহলে তুমি? কিছু মনে করবেন না, আসলে একটু তত্ত্ব কথা বলে ফেললাম। কিন্তু আপনাদের ধরন দেখে মনে হচ্ছে কাউকে মারকাট করে একটা রক্তারক্তি না করলে আপনাদের শান্তি নেই। এ মরুভূমিতে বড় বেয়ারা সব পোকামাকড় আছে বালির গাদার ভেতরে। তার কোনটা আপনাদের কামড়াচ্ছে জানতে পারি? ওসব বাজে কথা রেখে আগে বলো তুমি কে, কি করছো এখানে? আমি ছিলাম সামান্য একজন শিলাদার। আমার মনসবদার ছিলেন হাজারি জারদো সাদসওয়ার, আর আমি তার দলে বিস্তি। কিন্তু বিনা দোষে সে কাজ আমাকে হারাতে হলো। সেই দুঃখেই কাজ ছেড়ে মিরার থেকে গুজরাট যাচ্ছি। দেখি সেখানে যদি ভাগ্য ফেরাতে পারি। কিন্তু এখানে দাঁড়িয়ে কি করছিলে? আসলে এখানে এই বালিতে লেখা একটা অদ্ভুত গল্প পড়ছিলাম। কি? বালিতে লেখা গল্প? কাল রাত্রিরেই এখানে একটা নাটকীয় ব্যাপার ঘটেছে। বালিতে তার চিহ্ন এখনো মোছেনি। সেই চিহ্নগুলোই পড়ছিলাম আমি। কি জানতে পারলে? এটাই যে এই বালির ওপর একটা যুদ্ধগোছের কিছু হয়ে গেছে। একজন লম্বা চওড়া জোয়ান আর একজন বালক বলেই মনে হয়।
লড়াইটা তলোয়ার নিয়েই হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাতে জোয়ান মর্দকে হারিয়ে ছেলেটি ঘোড়ায় চড়ে পালিয়ে গেছে। এই দেখুন, দুজনের লড়াইয়ের ঘোরাফেরার দাগ। ওই দেখুন, ওই যে একটা পাগড়ির টুকরো, ওটা তলোয়ারের কোপে কাটা হয়ে মাটিতে পড়েছে। তারপর ওই যে ওখানে দেখুন, হালকা ছেলে মানুষের পায়ের দাগ ঘোড়ার খুরের দাগে মিলিয়ে গেছে। তারপর ঘোড়া ছুটিয়েই সে পালিয়ে গেছে। এই যে এখানে দেখুন, তার পেছনে ভারী নাগরার দাগ। সে দাগ এখানেই এসে থেমেছে, তারপর আবার ফিরে গিয়ে আর এক ঘোড়ার খুরের দাগের সঙ্গে মিশেছে। ওই জোয়ান মর্দটা ছেলে মানুষটিকেই ঘোড়ায় চড়ে এবার অনুসরণ করেছে বোঝা যাচ্ছে। ফিরোজা, নিশ্চয়ই আমার ফিরোজা। ফিরোজা? কে ফিরোজা? ফিরোজা আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে এখনো সে বেঁচে আছে। তবে যে দস্যুরা আমাদের কাফিলায় হানা দিয়েছিল তাদেরই কেউ এখনো তাকে অনুসরণ করছে নিশ্চয়ই। আমার মেয়েকে যদি উদ্ধার করতে পারো তাহলে দেবার মতো আপনার এমন কিছুই নেই যার লোভ দেখাতে পারেন। সুতরাং ওসব বাদ দিয়ে আপনার মেয়ের বর্ণনা দিন। সে কথা শুনে রাগ হলেও সিদ্দি সাহেব বর্ণনা দিলেন। ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে। বোঝাই যাচ্ছে এই ডাকুর দলের কেউই আপনার মেয়ের পেছনে লেগে আছে। তাকে এড়াতে গিয়ে আবার সে দলের কবলে যদি আপনার মেয়ে পড়ে, তাহলে তাদের হদিশ পেলেও গায়ের জোরে লড়াই করে আপনার মেয়েকে উদ্ধার করা যাবে না, কারণ আপনার অনুচর তো মাত্র এই কটি, আর সঙ্গে আছি মাত্র আমি। সুতরাং উদ্ধার করতে হবে বুদ্ধি খাটিয়ে। বেশ, আপনারা এখানেই থাকুন, আমি আসছি। কে হলো? কোথায় যাচ্ছ তুমি? আপনার মেয়েকে উদ্ধার করতে। তাহলে তুমি একা যাচ্ছ কেন? আমরাও যাব। আপনারা গেলে বিপদ বাড়বে বই কমবে না। আপনারা বরং এখানেই থাকুন, আমি আসছি। শিলাদারের কথা তখন মেনে নিলেও নিজেদের তাঁবুর দিকে ফিরতে ফিরতে সিদ্দি ফুলাদের মনে সন্দেহ জেগেছিল। কিন্তু বিশ্বাস না করেই বা কি করতে পারতেন? লোকটা ডাকুদের কেউ হলে অতি বড় ধড়িবাজ অভিনেতা বলতে হবে, সেই সঙ্গে কিছু বিদ্যে আর রসকসও আছে। তা সেই রাত্রিরেই তার মেয়ে ফিরে এলো, এনেছে সেই শিলাদার। কি করে কোথা থেকে ফিরোজাকে সে উদ্ধার করেছে তা সে কিছুই বলেনি। সিদ্দি ফুলাদও তখন জানতে চাননি। শিলাদারের চেহারাটাও তার ভালো লেগেছে। লম্বা চওড়া জোয়ান নয়, একটু রোগা পাতলাই মনে হয় বরং, কিন্তু একেবারে যেন ইস্পাতের ফলা। আর তার মুখখানা যেন একটু আলাদা ছাঁচের। কোথায় যেন এ মুখ দেখেছেন বলেও তার মনে হয়েছে। ইরানি তুরানি হাবশি ধাঁচের মুখ নয়, তা থেকে আলাদা যেখানে তাদের আদি বাস, সেই জঞ্জিরায় থাকবার সময় রত্নগিরি না কোথায় একবার গিয়ে প্রায় হুবহু এই ছাঁচের মুখ যেন দেখেছিলেন। ঠিক স্মরণ করতে পারেননি, তবে মনে মনে এটা ঠিক করেছিলেন যে এর সঙ্গে ফিরোজার বিবাহ সম্পন্ন করলে মন্দ হবে না। কিন্তু সব পরিকল্পনা অমনভাবে ভেস্তে যাবে তিনি ভাবতে পারেননি। চালচলন দেখে আর আবৃত্তি করা শায়েরিতে চোস্ত ফার্সি আরবি জবান শুনে যা ভেবেছিলেন, আগ্রায় পৌঁছবার পর বচনরাম নাম শোনার সঙ্গে সঙ্গেই সেই ধারণা চুরমার হয়ে বুকে বড় বেজেছে। মন থেকে তখনই বচনরামকে দূরে সরিয়ে দিয়েছিলেন। মেয়েকে উদ্ধার করার ঋণ শোধ হিসেবে নিজে প্রথম বচনরামকে একটা কাজ জুটিয়ে দিয়েছেন। সেই কাজই বচনরামের মীর-ই ইমার হওয়ার পথে প্রথম ধাপ হয়েছে। বচনরামকে কোতল করবার হুকুম দেওয়ার সময় সিদ্দি ফুলাদ তাই শোধবোধ ওইভাবেই হয়ে গেছে বলে মনের বেয়াড়া কাঁটাটা চাপা দিতে পেরেছিলেন। বচনরাম কিন্তু ধরা পড়েনি। ধরা পড়া তো দূরে থাক, শহর কোতোয়ালের বাড়ি থেকে সে যে কোথায় গেছে তারই কোনো হদিশ পাওয়া যায়নি।
হুজুর, বচনরামকে খুঁজে পাওয়া যায়নি। কে? খুঁজে পাওয়া যায়নি মানেটা কি? আমরা খোঁজার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তার টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বাড়িতে নজর রেখেছো? রেখেছি হুজুর, কিন্তু সেখানে এখনো একটা মাছিও উঠছে না। আচ্ছা যাও যাও, আরো ভালো করে খোঁজ লাগাও। জি হুজুর। ইতিমধ্যে আর কয়েকটি এমন ব্যাপার ঘটেছে যা জানতে পারলে সিদ্দি ফুলাদ আরও বিচলিত হতেন। কিন্তু এ খবর শুধু জেনেছেন কুমার রাম সিং তাঁর বিশ্বস্ত মুন্সি গিরধার লালের কাছে। খবরটা সত্যিই অদ্ভুত। সকালেই মুন্সিজি ফ্যাকাশে মুখে আগ্রা প্রাসাদের পূর্ব প্রাকারের ঝরোকাই দর্শনের নিচে কুমার রাম সিং এর খোঁজে এসেছেন। অরঙ্গজেব তখনও এই বারান্দায় প্রতি সকালে প্রজাদের দেখা দেওয়ার রেওয়াজ উঠিয়ে দেননি। সেদিন সম্রাট তখনও বারান্দায় এসে পৌঁছননি। মুন্সি গিরধার লাল তাঁর কাছে গিয়ে প্রথমেই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, খারাপ খবর কিছু নেই তো? খারাপ খবর থাকবে কেন? কিসের খারাপ খবর? একটু আড়ালে আসতে হবে, দরকারি কথা আছে। খুব দরকারি? হ্যাঁ। আচ্ছা বেশ। এবার মুন্সিজি একটু আড়ালে নিয়ে গিয়ে মুনিবকে সেই অদ্ভুত ঘটনাটা সবিস্তারে জানালেন। গত রাত্রে ফৌজদার আলী কুলির সঙ্গে একটা মুসায়ারা থেকে ফিরছিলাম। গোটা রাস্তা তো অন্ধকার। ঠিক তখনই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। কি অদ্ভুত দৃশ্য? শিবাজি। কি ভুলভাল বলছেন? এসব বললে শাহেনশাহ গর্দান নেবেন। আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। আহা, আমি জানি এটা সম্ভব নয়, কিন্তু লোকটাকে যে হুবহু শিবাজির মতো দেখতে। যদিও এক পলকে যা দেখেছি তাতে ভুল হতে পারে, কিন্তু আমি তো... তাহলে ভুলটাকে ভুলই ভাবা উচিত। কিন্তু শিবাজি ভোসলের শরীরের গড়ন এই আগ্রায় কার আছে? আমি তো বলছি আমি ভুল করিনি। আপনি শিবাজি ভোসলেকেই দেখেছেন বলছেন? তা দেখার ভুল হয়নি তো? না না, এখন আমি নিশ্চিত হয়েই বলছি, আমি স্পষ্ট শিবাজি ভোসলেকেই দেখেছি। ও মুখ তো আমার মনে ছাপা। হ্যাঁ, একটা গোটা দিন তার সঙ্গে কাটিয়ে তাকে আগ্রা নিয়ে এসেছি এই আমি। তাই তো ভয় পেয়ে কাল রাত্রেই আপনার কাছে ছুটে গিয়েছিলাম। দেখা করতে না পেরে আজ ভোরেই আবার এসেছি। আপনি তো চৌকিতে আসবার আগেই শিবাজির শিবির হয়ে এসেছেন। হ্যাঁ, তা এসেছি, নিজের চোখে দেখেও এসেছি তাকে। উনি কিছুদিন ধরে অসুখের মানত হিসেবে রোজ ভারে ভারে মিঠাই মন্ডা, ফলমূল নানা মন্দিরে আর ব্রাহ্মণ পণ্ডিত সাধু সন্ন্যাসীকে পাঠাচ্ছেন। জানেন তো, অসুখ সত্ত্বেও ভোরে উঠে পূজা পাঠ সেরে তারই ব্যবস্থা করেন। কাল রাত্রের ব্যাপারটা কোনো মানে পাচ্ছি না, কিন্তু আজ ভোরে সচক্ষে তাকে দেখে এসেছি। সেদিন চৌকি সেরে অত্যন্ত দুর্ভাবনা মাথায় নিয়ে কুমার বাড়ি ফিরেছিলেন। যত আজগুবি মনে হোক, সাবধানের বিনাশ নেই বলে কুমার তাঁর নিজের অনুচরদের পাহারা আরও কড়া করেছেন। পরামর্শ করবার জন্যে শহর কোতোয়াল সিদ্দি ফুলাদকে বিশ্বাস করে ব্যাপারটা জানাবার কথা একবার ভেবেছেন, কিন্তু তা সুবিধে হয়নি। ফুলাদ সাহেব দুদিন ধরে নাকি কোতোয়ালিতে আসছেন না। শিবাজির শিবির পাহারা দেওয়ার অমন গুরুদায়িত্ব তাঁর অধীন থানেদারের হাতে ছেড়ে দিয়েছে। হয়তো হঠাৎ অসুস্থই হয়েছেন কোতোয়াল সাহেব। সিদ্দি ফুলাদের অসুখ কিন্তু হয়নি। তাঁর নয়নের মণি ফিরোজাকে হঠাৎ আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ কে যেন অন্দরমহলের দুর্ভেদ্য প্রাচীর ও পাহারা তুচ্ছ করে তাকে হাওয়ার মতো অদৃশ্য করে নিয়ে চলে গেছে। সেবারে এই বিপদে দেবদূতের মতো দেখা দিয়ে কন্যাকে যে উদ্ধার করে এনেছিল, সেই বচনরাম নিজেও নিরুদ্দেশ। আপনার হিরো আবার মেয়েটিকে নিয়ে পালালো নাকি? দাঁড়ান, একটু ধৈর্য ধরুন। এরই মধ্যে এসেছে ১৬৬৬ সালের ১৯শে অগস্ট তারিখ। আগ্রা আর সেই সঙ্গে মোগল সাম্রাজ্যের ভিত্তি যা টলিয়ে দিয়েছিল ওই তারিখে,
আগ্রার কেউ কিন্তু তার কোনো আভাস পায়নি। শিবাজি একটু বেশি অসুস্থ হয়ে পড়ে শয্যাগত হয়েছেন এ কথাই সকলে জেনেছে। প্রহরীরা তাকে বিছানায় দেখেও গেছে, গায়ে লেপ ঢাকা। তার ভেতর দিয়ে শিবাজির বিশেষ সোনার কঙ্কন পরা হাতটা দেখলেই চেনা যায়। সন্ধ্যের সময় যথারীতি মিষ্টির ভাড়াগুলো বাহকেরা বয়ে নিয়ে গেছে বাইরে। গোড়ায় গোড়ায় রোজ পরীক্ষা করে দেখলেও রক্ষীরা পরের দিকে সেসব নিয়ে এত মাথা ঘামাত না। শিবাজির ঘরে রাত্রেও কুমার রাম সিংয়ের অনুচরেরা এসে তদারকি করে গেছে। শিবাজির সোনার কঙ্কন পরা সেই হাত দেখেই তারা আশ্বস্ত হয়েছে। তারা দেখেছে একজন চাকর শিবাজির পদসেবা করছে। পরের দিন সকাল ৮টা নাগাদ শিবাজির সৎ ভাই চাকরটিকে নিয়ে শিবির থেকে বেরিয়ে গেছে। যাওয়ার সময় সকলকে সাবধান করে গেছেন অসুস্থ শিবাজিকে যেন বিরক্ত না করা হয়। কেউ তা করেনি। কিন্তু ক্রমশ প্রহরীরা সন্দিগ্ধ হয়ে উঠেছে শিবাজির শিবির অস্বাভাবিক রকমের শান্ত দেখে। শিবাজির দর্শনার্থীদের কোনো ভিড়ই না থাকাটা বেশ সন্দেহজনক। শিবাজি যে তাঁর ছেলে সম্ভাজিকে নিয়ে পালিয়েছেন তা ধরা পড়ে সকাল 10টা নাগাদ। হুলস্থুল পড়ে গিয়েছিল শহরে সম্রাটের দরবারে। যেমন করে হোক শিবাজিকে আবার ধরতেই হবে। কিন্তু ধরবে কোথায়? দক্ষিণে মালোয়া খান্ডেশের ভেতর দিয়েই নিজের রাজ্যে পালাবার চেষ্টা করা শিবাজির পক্ষে স্বাভাবিক। সেদিকেই অনুসরণ করবার দ্রুত ব্যবস্থা যখন হচ্ছে, তখনই উত্তরে মথুরায় হঠাৎ শিবাজিকে তার ছেলে সমেত দেখতে পাওয়ার খবরে সব গোলমাল হয়ে গেছে। উত্তর, দক্ষিণ এবং তারপরে পূর্ব দিকে কিন্তু অক্লান্তভাবে অনুসন্ধান চালানো হয়েছে। মাঝে মাঝে শিবাজির যা খবর এসেছে তা কিন্তু পূর্ব দিক থেকেই। কখনো ইলাহাবাদে, কখনো বারাণসী ধামে, কখনো গয়ায়, এমনকি এদিকে পুরী আর ওদিকে গোদাবরী তীরের গ্রামে পর্যন্ত শিবাজিকে দেখেছে বলে অনেকে দাবি করে পাঠিয়েছে। শিবাজির সঙ্গে নাকি একটি বালককেও দেখা গেছে। সে বালক সম্ভাজি ছাড়া আর কে হতে পারে? বালকটিও সামান্য নয়। এক জায়গায় ঘোড়া কেনবার ব্যাপারে বচসা হওয়ায় নগররক্ষীরা এসেছে শিবাজি আর ছেলেটিকে গ্রেপ্তার করতে। শুধু শিবাজি নয়, সেই ছেলেটিও হঠাৎ তলোয়ার খুলে দাঁড়িয়েছে। রক্ষীরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু তাদের শুধু প্রাণটুকু রেখে দিয়ে নাকালের একশেষ করে শিবাজি আর ছেলেটি নিজেদের মুক্ত করে ঘোড়া ছুটিয়ে চলে গেছে। এসব কাহিনী আগ্রায় পৌঁছে ঔরঙ্গজেবকেও যদি দিশেহারা করে থাকে তাতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে দক্ষিণ থেকে যখন গুপ্তচরের খবর আসছে যে শিবাজি তার রাজধানীতে পৌঁছে গেছেন, তখনও বিশ্বস্ত হরকরা মারফত পূব দিক থেকেও শিবাজির সংবাদ পাওয়া যাচ্ছে। তাহলে কোনটা সত্যি, কোনটা? ঔরঙ্গজেবও তো তা বুঝতে পারেননি। পরে অবশ্য জয়পুরের দপ্তরখানায় কিছু চিঠি আবিষ্কার হওয়ায় অনেক রহস্যের সমাধান হয়ে যায়। এই চিঠিগুলি অমূল্য। কুমার রাম সিংয়ের সভাসদেরা প্রতিদিনের একেবারে টাটকা খবর, এমনকি কথাবার্তার বিবরণ পর্যন্ত রাজস্থানের কথ্য ভাষায় লিখে পাঠিয়েছে। এইসব চিঠি থেকে প্রমাণিত হয় শিবাজি আগ্রা থেকে রাজগড়ের সরল রেখার দূরত্ব ৬৭০ মাইল, দিনে অন্তত ৪০ মাইল ঘোড়া চালিয়ে পার হয়েছিলেন। সেটা করতে তার সময় লেগেছিল প্রায় ২৫ দিন। এসব ঘটনা নির্ভুলভাবে প্রমাণিত। শিবাজির মতো অসামান্য বীরের পক্ষে কাজটা অসাধ্য নয়। তার বয়স তখনও ৪০ হয়নি। শিবাজির আগ্রা থেকে পালাবার সঠিক রাস্তা জানবার পর প্রশ্ন থেকে যায়, মথুরা, এলাহাবাদ, বারাণসী ইত্যাদি জায়গায় তাহলে শিবাজির মতো কাকে দেখা গেছে? তার সঙ্গে বালকটিই বা কে? সুরাটের ব্রাহ্মণ চিকিৎসক নাভাকে
সত্যিকারের ওই ধনরত্ন তাহলে কে দিয়েছিলেন? ঘনাদা থামলেন। শিবপদবাবু জিজ্ঞাসা করলেন, তার মানে আপনি বলতে চান আপনার পূর্বপুরুষ ওই বচনরামই শিবাজি সেজে ওই উত্তর আর পূর্ব দিকে গিয়ে মোগলদের ধোঁকা দিয়েছিলেন? হ্যাঁ, না, তবে একটা হারিয়ে যাওয়া বই বা বিবরণী যাই বলুন, খুঁজে পাওয়া গেলে এই বিবরণী পাওয়া যাবে। তা সে বিবরণ কে লিখে গেছিলেন? সেই বচনরাম? হ্যাঁ, তিনিই লিখে গিয়েছিলেন। শিবাজির সঙ্গে তার চেহারার মিলের কথা জানতে পারার পর কিভাবে ওই ফন্দি এঁটে তিনি তা কাজে লাগান। শহর কোতোয়াল সিদ্দি ফুলাদও এই মিলটাই লক্ষ্য করেছিলেন, কিন্তু মিলটা কার সঙ্গে তা স্মরণ করতে পারেননি তখন। কিন্তু ওই ফিরোজা বিবি, তার কি হলো তা কি জানা গেছে? সে কি ফিরেছিল তার বাবার কাছে? ফেরেনি বলেই তো জানি। যদি সম্ভব হয়, কে জানে। আচ্ছা, নকল শিবাজির সঙ্গে যাকে বালক বেশে দেখা গিয়েছিল সে কে? একটু যেন রহস্যময় হাসি ফুটে উঠল ঘনাদার মুখে। তিনি উঠে পড়লেন। সভার বাকি সদস্যরা তখনও ফ্যাল করে তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। তিনি চোখের আড়াল হতেই শিবপদবাবু বললেন, শুনুন, এই লোক বই লেখা শুরু করলে এই বাঘা বাঘা লেখকদের ভাত মেরে দেবে। কি ভুল বললাম? বাকি তিনজন নিঃশব্দে মাথা নাড়লেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন আগ্রা যখন টলমল। গল্প পাঠে অর্পণ মল্লিক, ঘনাদার চরিত্রে শেখর, অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, উৎপল সরকার, সুদীপ মণ্ডল, দিব্যেন্দু দত্ত, ইন্দ্রনীল ভাদুড়ী, সুতীর্থ বেদজ্ঞ, ব্রতদীপ মুখার্জি, স্পন্দন দাস ও মলয় দেবনাথ। নাট্যরূপ প্রতীক মণ্ডল। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।